আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুল বান্না। আমাদের আজকের আয়োজন মেজর লিগ ক্রিকেট সিজন 3 সামারি। আমাদের সাথে মেজর লিগ সামারি নিয়ে অ্যানালাইসিস করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরম্যান্স অ্যানালিস্ট আমাদের প্রতীক ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু সংক্ষেপে ফাইনালের কথাটা একটু জানিয়ে দিতে চাই। উগারকারের লাস্ট ওভারের নৈপুণ্যে গতকাল ফাইনালে এমআই নিউ ইয়র্ককে 5 রানে হারিয়েছে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডমকে। কেমন দেখলেন মেজর লিগ? ভালো, মানে নতুন একটা টুর্নামেন্ট হিসাবে ক্রিকেটের যে কোয়ালিটিটা দেখেছি, আই এম কোয়াইট ইমপ্রেসড। আমরা যদি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাও, সেটা হচ্ছে যে এটা একটা লোকাল ইউএস টুর্নামেন্ট, যদি আমরা সংক্ষেপে বলি, সেটা আসলে লোকাল প্লেয়ারদেরকে কিভাবে দেখলেন? অনেক ভালো। সত্যি কথা বলতে কি, লাস্ট টি20 বিশ্বকাপে কিন্তু আমরা ইউএস এর কাছে অনেক ভালো পারফরমেন্স দেখেছি। পাকিস্তানের মতো পরাশক্তিকে তারা গ্রুপ পর্বে বিদায় করেছিল এবং মানে আপনি যদি সেই ম্যাচটা দেখেন, আমার কাছে কিন্তু পুরোটা ম্যাচ দেখে কখনো এটা অঘটন মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে প্রপার ক্রিকেটটা খেলে 20টা ওভার জুড়ে, মানে 20-40 ওভার জুড়ে কিন্তু হ্যাঁ, পাকিস্তানের থেকে কিন্তু তারা সবসময় এগিয়েই ছিল। অনেকে এই কথা শুনলে দ্বিমত করবেন, বাট আমি পুরোটা খেলা দেখেছিলাম। আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে যোগ্য টিম হিসেবেই তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। এবং মেজর লিগ ক্রিকেটে সত্যি কথা বলতে গেলে ইউএস ব্যাটারদের ব্যাটিং নৈপুণ্যটা আমাকে আসলে অনেক মুগ্ধ করেছে। আমি যদি এবারকার সিজনের দিকে আসি, এই এমএলসি সিজন 3 তে হাইয়েস্ট রান স্কোরার হচ্ছে মোনাঙ্ক প্যাটেল, ইউএস এর ক্যাপ্টেন। উনি 12 ম্যাচে 478 রান করেছেন। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে নাম্বার 2 তে রয়েছেন ফাফ ডু প্লেসি। তো উনাকে বিট করে উনি প্রথম স্থান অধিকার করেছেন। তার মানে অবশ্যই একটা পটেনশিয়ালের একটা ইস্যু আছে। আরেকটা বিষয় কি, আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটে যেটা কথা হয় যে ধরেন ডোমেস্টিকে ভালো করলে আমরা কিন্তু সেটা নিয়ে সন্দিহান থাকি, কারণ ওরকম কোয়ালিটি বোলার আমরা ফেস করে অভ্যস্ত নই বা থাকে না। আপনি যদি মেজর লিগ ক্রিকেটে আসেন, আপনি যেহেতু মোনাঙ্ক প্যাটেল এমআই নিউ ইয়র্কের হয়ে খেলেছেন, উনি কোন কোন বোলারদের ফেস করেছেন আমি একটু প্রতিপক্ষদের বোলারদের কথা তাহলে বলে আসি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে আপনার জ্যাসন হোল্ডার, সুনীল নারিনের মতো বোলার রয়েছেন। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই প্রতীক ভাই, যে আমরা কিন্তু আসলে বাংলাদেশের যদি মানে ক্রিকেট যারা অনুরাগী আছে তাদের কাছে কিন্তু মেজর লিগ অনেক বেশি পছন্দের জায়গায় কিংবা অনেক বেশি দেখে না, কিন্তু মানে রিজনটা কি? আমি যদি মাঝখানে ওটা অবশ্যই এর দুটো প্রধান কারণ থাকতে পারে। একটা হচ্ছে টাইমিং, খেলাটা যেই সময় দেখানো হয়, ভোর রাত্রে বা একদম ভোরে, মানুষ হয়তো ওই সময় ঘুমিয়ে থাকেন বা তারা হয়তো সকালবেলা অফিসের জন্য ছুটেন সেই সময়টা, এটা একটা বড় কারণ। ওই জন্য কিন্তু সিপিএল বা এমএলসি বা কানাডিয়ান যেটা জিএল টি20 হয়, এই প্রত্যেকটা টুর্নামেন্টের জনপ্রিয়তা কম থাকার কিন্তু আমার কাছে এটা একটা বড় কারণ মনে হয়, টাইমিংটা। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ইউএস বেসড ফ্র্যাঞ্চাইজি লিগ। সো যেহেতু ইউএস ক্রিকেটে নতুন এসেছে, আর আমি এখানে যে ক্রিকেটের কোয়ালিটি দেখেছি, আমার মনে হয় এটা সময়ের সাথে সাথে ইট উড বি ওয়ান অফ দ্য বেস্ট লিগস, ওয়ান অফ দ্য বেস্ট টি20 ফ্র্যাঞ্চাইজ লিগস হবে আমার কাছে। আমি জানতে চাওয়ার রিজনটা হচ্ছে যে আপনি যে নামগুলোকে নিচ্ছিলেন, যে আমরা যে 6টা দলের কথা জানছি যে মেজর লিগে 6টা দল পারফর্ম করে আসছেন, এবং এরা কিন্তু বড় বড় ফ্র্যাঞ্চাইজির, কিন্তু ইউএস এর একটা যদি বলি ফ্র্যাঞ্চাইজির একটা টুর্নামেন্ট নামছে। তো এখানে যেসব প্লেয়াররা পারফর্ম করছেন, এরা কিন্তু বিপিএল ও আমরা দেখি না অনেক সময়, কিংবা পিএসএল এও দেখি না। তাদেরকে আমরা ওখানে পারফর্ম করা সত্ত্বেও বাংলাদেশে ওটার কিন্তু পপুলারিটিটা কম। সো আমি আপনার কাছেই ফিরে যাই যে আসলে এই টোটাল টুর্নামেন্টে 6টা দল নিয়ে যদি আপনাকে অ্যানালাইসিস কিংবা পারফরম্যান্স। হ্যাঁ, তো আমি যে মোনাঙ্ক প্যাটেলের কথা বলছিলাম, যে একজন লোকাল ক্রিকেটার হিসেবে উনি হাইয়েস্ট রান স্কোরার হয়েছেন এই সিজনে। তো আমি যে উনি কোন জাতীয় বোলারদের ফেস করেছেন সেটার কথাই বলছিলাম, যে আপনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে সুনীল নারিন এবং জ্যাসন হোল্ডারকে উনি ফেস করেছেন। আপনি যদি সান ফ্রান্সিসকোতে আসেন, ওইখানে উনি হারিস রাউফ, জাভিয়ার বাটলেট, অজি পেসার তাদের মতো বোলারকে ফেস করেছেন। আজকে ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমে ইউএস সেন্সেশন সৌরভ নেত্রাভালকার, লকি ফার্গুসন, বাংলাদেশ তো প্রচন্ড ভুগেছে। তো এই জাতীয় বোলার, এরকম বোলারদেরকে নিয়মিত উনি ফেস করে এই রানটা স্কোর করেছেন। সো অবশ্যই ওনার মধ্যে কোয়ালিটি রয়েছে অবশ্যই। এবং টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে যে ইনিংসটা উনি খেলেছেন সেটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন ছিল। তো মোনাঙ্ক প্যাটেল খুবই ক্লাস একজন ব্যাটার। উনি বেসিক্যালি গুজরাটি, পরবর্তীতে ইমিগ্রেন্ট হিসেবে সেটেল ডাউন করেছেন ইউএসএ তে, এবং উনি কিন্তু ইউএসএ টি20 টিমকে লিড করছেন রাইট নাও। সো এই বিষয়টা আসলে খুব আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে।
একটা দুঃখের বিষয় কি যে অ্যাজ এ টিম, অ্যাজ এ টি-20 টিম, ইউএসএ ব্যাটিং লাইন আপটা আমার কাছে কিন্তু বেশ ফর্মিডেবল মনে হয়। আপনি ওপেনিং এ মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলরের মতো ব্যাটার পাচ্ছেন। স্টিভেন টেইলর কিন্তু গতবার জিএসএল এর রংপুর রাইডার্স এর শিরোপা জয়ের পেছনে সৌম্য সরকারকে যোগ্য সাপোর্টিং একটা বড় প্লেয়ার ভালো ছিল। হ্যাঁ, সো আপনি দেখেন মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলরের ক্লাসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দুজনই টেকনিক্যালি খুব সাউন্ড, ব্যাটিংটা দেখতে খুব সুদিং, মানে যখন তারা খেলেন মানে নতুন একটা দলের মানে এত ভালো ব্যাটার আসলে ওপেনিং আমরা কিন্তু সচরাচর দেখি না। হয়তো পুরো টিমে 1-2 জন ব্যাটসম্যান থাকে যাদের খেলা দেখার জন্য আমরা বসে থাকি, কিন্তু পুরো টিমটাই ব্যালেন্সড। আমি বলি, মানে অনেকে বললে হয়তো, শুনলে হয়তো বলবেন যে বাড়িয়ে বলা হচ্ছে। ইউএস এর যে পরিমাণ এখন ব্যাটারদের কালেকশন রয়েছেন, তারা প্যারালালি দুটো সাইড ক্রিয়েট করতে পারবেন ইন টার্মস অফ ব্যাটিং। ঠিক আছে, আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার বলি, ধরেন আপনি একটা টিম নিলেন যেখানে মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলর ওপেন করবেন। আপনি সাইমultaneously প্যারালালি আরেকটা টিম নেন, সেখানে আপনি অ্যারন জোন্স এবং স্মিথ প্যাটেলকে ওপেন করাতে পারবেন। আপনি এর ব্যাটিংও তো খুবই দুর্দান্ত ব্যাটিং ওনাকে আমরা দেখছি। তাহলে আপনি হচ্ছে এই টিমে যদি আন্দ্রেয়াস হাউস, উইকেট কিপার ব্যাটার যিনি সাউথ আফ্রিকান বংশোদ্ভূত, ওনাকে খেলান, আপনি মুক্কামালাকে খেলাতে পারবেন আরেকটা লাইন আপে। আপনি যদি নীতিশ কুমারকে খেলান মূল টিমে, আপনি মিলিন্দ কুমারের মতো ব্যাটারকে পাবেন অপর টিমে। মিলিন্দ কুমার কিন্তু রঞ্জি ট্রফিতে একসময় রান মেশিন হিসেবে পরিচিত ছিলেন। সো আপনি বুঝতেই পারছেন যে টিমটার ব্যাটিং এ গ্র্যাভিটি কেমন, ডেপথ অনেক বেশি। কোরি অ্যান্ডারসনের মতো প্লেয়ার এবার ইনজুর থাকার জন্য খেলতে পারেন। আপনি যদি একপাশে কোরি অ্যান্ডারসনকে রাখেন, আপনি কিন্তু আরেক সাইডে হাসান খানের মতো অলরাউন্ডারকে রাখতে পারবেন। আমি এই হাসান খান এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি, এই দুটো প্লেয়ারকে নিয়ে খুবই আশাবাদী, তারা ইউএসএ এর অ্যাসেট হতে পারে। হাসান খান কিন্তু পিএসএল খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর হয়ে, কিন্তু পাকিস্তানি, উনি রাইট হ্যান্ডেড ব্যাটার এবং লেফট আর্ম অর্থোডক্স বোলার। তো যখন আমি ওনাকে ছোট থাকতে পিএসএল খেলা দেখেছি, ছোট থাকতে ইউনিভার্সিটি পড়াকালীন, তখন কিন্তু উনি লেফট আর্ম অর্থোডক্স বোলার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এমএলসিতে এখন আমি ওনার যে ব্যাটিং দেখছি, এত ক্লিন স্ট্রাইকিং, এটা দেখে বোঝা যায় কিন্তু উনি নিজেকে নিয়ে কত কাজ করেছেন। এই কথাগুলো কিন্তু আমরা বাংলাদেশে বলে থাকি। ঠিক আছে, আমি হাসান খানের একটু স্ট্যাটটা বলি। উনি এমএলসি যদি শুধু স্ট্যাট বলি, 20 ম্যাচ খেলে উনি 22টা উইকেট পেয়েছেন। ইকোনমি হচ্ছে 8.5। এমএলসিতে কিন্তু খুব মানে ব্যাটিং কন্ডিশন উইকেটই খেলা হয়, বেশ রানের খেলা হয়ে থাকে কিন্তু। সো বোলিংটা কিন্তু বেশ ভালো। এবং উনি কিন্তু যে চ্যালেঞ্জার যে ম্যাচটা ছিল, আমরা অন্যান্য টুর্নামেন্টে বলি কোয়ালিফাইড 2, এমএলসিতে বলা হয় চ্যালেঞ্জার। ঠিক আছে, ওই প্রথম ম্যাচের ডিফিটেড টিম আর থার্ড আর ফোর্থ প্লেসের উইনার, এই দুটো যে টিম খেলে সেটাকে চ্যালেঞ্জার বলা হয়। এখানে কিন্তু উনি 4 উইকেট পেয়েছেন। এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্ন অলমোস্ট ম্যাচটা বেরি করে ফেলেছিল এমএ নিউ ইয়র্কের সাথে, যদি না 10 বোল্ট লাস্টে একটা ক্যাম ইনিংস না খেলতেন। হাসান খানের যদি আমরা ব্যাটিং স্ট্যাট দেখি, উনি এমএলসিতে 20 ম্যাচ খেলে 429 রান করেছেন। তার স্ট্রাইক রেট হচ্ছে 163.74, টপ ক্লাস। এবং ওনার হাইয়েস্ট স্কোর হচ্ছে 57। উনি নামেনি হচ্ছে 10-12 ওভার পরে লাস্টে ফিনিশিংটা করে অভ্যস্ত। এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি, যিনি এখনো ইউএস সেটআপে নিয়মিত না, ওনার কথা বললে তো আপনি আরো ইমপ্রেসড হবেন। উনি হচ্ছে 20 ম্যাচ খেলে 422 রান করেছেন, ওনার হাই স্কোর হচ্ছে 92, এবং উনিও কিন্তু 140 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন। 146 ভয় পাওয়া উচিত। আমরা তো হেরেছি সিরিজ ইউএস এর কাছে, এবং এই ঘটনাটি কিন্তু বিচ্ছিন্ন না। সবাই বলেন অঘটন, অঘটন শব্দটা আমার কাছে খুব অপছন্দের। এটা হতে পারে হঠাৎ দু একটা ঘটনা, কিন্তু আপনি যখন একটা টিমের সাথে প্ল্যানিং এর একটা রেজাল্ট, আপনি একটা টিমের সাথে যখন 3 ম্যাচের সিরিজ খেলবেন, আপনি একটা ম্যাচ দুর্ঘটনাক্রমে হারতে পারেন, দুটো ম্যাচ কখন হারবেন? যখন আপনি স্কিলে তাদের থেকে পিছিয়ে থাকবেন। সো ইউএস এর এখন যেটা আমার কাছে কনসার্ন হচ্ছে তাদের বোলিংটা। তাদের বোলিং সেটআপে অ্যাপার্ট ফ্রম নেত্রাভালকার, আমি এমএলসি তো খুব কোয়ালিটি বোলার কিন্তু খুঁজে পাইনি। আলী খান অনেকদিন ধরে খেলছেন, বাট আমার মনে হচ্ছে ওনার একটু বয়সটাও এবং খরচেও, হ্যাঁ বেশ এক্সপেন্সিভ। এবারে যে নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন, খুব একটা ভালো উনি আউটপুট দিতে পারেননি। শুধুমাত্র আমরা পেস বোলিং ইউনিটে নেত্রাভালকার কি দেখছি, এবং তাদের দুজন লেফট আর্ম অর্থোডক্স রয়েছেন ভালো, হারমিত সিং, উনি এবার জিএসএল এ রংপুর রাইডার্স এর হয়ে খেলছেন, এবং সিয়া টর্কাসে উনি এমএলসি তে খেলেছেন, বেশ ভালো বল করেন। এবং আরেকজন রয়েছেন, অনেকদিন ধরে টিমে আছেন উনি, হ্যাঁ, এবং আরেকজন রয়েছেন কেনজিগে, উনিও লেফট আর্ম অর্থোডক্স বোলার। এই রিস্ট স্পিনের অপশনটা তাদের একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, মিস্ট স্পিনার বা রিস্ট স্পিনার, এখানে একটা ঘাটতি। আর একটা হচ্ছে সাপোর্টিং একজন পেসার, সেকেন্ড পেসার, এই অপশনটাতে তাদের একটু কাজ করতে হবে। তাছাড়া
যদি আমরা তাদের ব্যাটিংটা আমার কাছে অ্যাসোসিয়েট নেশনদের মধ্যে টপ নচ মনে হচ্ছে ইউএস এর। আমি আরেকটা জিনিস জানার জন্য আপনাকে বলি, সেটা হচ্ছে যে 6টা দল নিয়ে যদি আমরা বলি, যে আমরা শুনেছি এবং আমরা আলোচনা শুরুতে কথা বলছিলাম যে এই 6টা দলে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যাটসম্যান, টপ ক্লাস অলরাউন্ডার, টপ ক্লাস বোলাররা খেলছেন। ওনাদের পারফরমেন্স এবং দলের পারফরমেন্স যদি আমরা সামারাইজ করে বলতে চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? আচ্ছা, আমি যদি ব্যাটারদের কথায় আসি, সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মনান প্যাটেল, তারপরে হচ্ছেন ফ্যাব ডু প্লেসি, কুইন্টন ডিকক, এটা হচ্ছে টপ 3 ব্যাটিং এর ক্ষেত্রে, ওয়ার্ল্ড ক্লাস স্টার। হ্যাঁ, এবং বোলিং এর ক্ষেত্রে জাভিয়ার বাটলেট, অজি পেসার, উনি 18 উইকেট নিয়েছেন এই সিজনে এবং উনি কিন্তু শুরুর কিছু ম্যাচ মিস করেছিলেন। জাভিয়ার বাটলেটের ব্যাটিং স্কিলটা কিন্তু আমার জানা ছিল না, এবার এমএলসি টি20 তে উনি আনলিশ করেছেন তার এই খেলার নতুন অ্যাসপেক্টটা। হারিস রাফ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। সো কোয়ালিটি অলওয়েজ প্রিভেলস ইন এমএলসি, এটা আমরা সবসময় দেখে বুঝতে পারছি। আর আমরা যদি ইউএস ক্রিকেটারদের দিকে তাকাই, তাহলে অবশ্যই মোনান প্যাটেল খুবই উল্লেখযোগ্য পারফরমার ছিলেন। আপনি তাছাড়া মানে আমার কাছে হাসান খান এবং সঞ্জয় কৃষ্ণমূর্তির পারফরমেন্সটা খুব দৃষ্টিনন্দন লেগেছে। দুজনই তারা সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলেছে। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে যে টিমটা ছিল তারা এবার কোয়ালিফাই করতে পারেননি। আমার কাছে মনে হয় তাদের ফরেন রিক্রুট বেশ ভালো ছিল। আমি যদি সেই টিমটার কথায় আসি একটু, জনসন, আন্দ্রে ফ্লেচার ছিলেন, অ্যালেক্স হেলস ছিলেন সেই টিমে। কিন্তু বিষয়টা কি, যে যখনই আপনি একটা কম্পিটিশনে খেলবেন, আপনার লোকাল প্লেয়ারদেরকে স্টেপ আপ করতে হবে। তো সেইখানে সাইফ বদর বা আপনার নীতিশ কুমারের মতো যে প্রতিভাবান প্লেয়ার রয়েছেন ইউএসএ, তারা সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে পারেনি। তাদের পারফরমেন্সটা খুব একটা আশানুরূপ ছিল না। এই যে দুটো টিম কোয়ালিফাই করতে পারেনি, একটা হচ্ছে সিয়াটো অর্কার্স আর একটা হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দুটো টিমের ক্ষেত্রে কিন্তু লোকাল প্লেয়ারদের পারফরমেন্সে আমরা কিছু ঘাটতি দেখি, যার জন্য কিন্তু তারা কোয়ালিফাই আসলে করতে পারেনি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আপনি বিপিএল বলেন, আইপিএল বলেন, সিপিএল বলেন, পিএসএল বলেন, একটা টিম তখনই প্রসিড করতে পারবে যখন আপনার বিদেশি প্লেয়ারদের সাথে লোকাল প্লেয়াররা যোগ্য সাপোর্ট দিতে পারবে। আমরা যেটা দেখেছি যে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে যেটা উগারকার হয়েছেন, ওনার আসলে লাস্ট ওভারের ক্যামিও বোলিং যদি আমরা বলি। এছাড়া প্লেয়ার অফ দ্য সিরিজ যেটা হয়েছে সেটা হচ্ছে মিচ ওয়েন। দুজনের পারফরমেন্সের যদি মিচ ওয়েনের পারফরমেন্স লাস্ট বিগ ব্যাশে অনেক ইমপ্রেসিভ ছিল। উনি হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন। বেসিক্যালি ওয়াশিংটন ফ্রিডম নকআউটে প্রসিড করার জন্যই কিন্তু উনি হোবার্ট হারিকেন্সে জয়েন করতে পারেননি জিএসএল এ। ভালোই হয়েছে, সাপে বর হয়েছে আমাদের, না হলে হয়তো রংপুরের সাথে ম্যাচটা উনি বের করে নিয়ে আসতে পারতেন। মিচ ওয়েনের বিষয়টা যদি আমি বলি, ওনার স্ট্যাটটা যদি বলি, আপনি আরো বেশি অবাক হবেন। এই টুর্নামেন্ট উনি 12 ম্যাচ খেলে 313 রান করেছেন। ওনার স্ট্রাইক রেট কত জানেন? 194.90। মাই গড, ঠিক আছে। এবং উনি 12 ম্যাচ বোলিং করে 14টা উইকেট নিয়েছেন। হি ইজ আ কমপ্লিট প্যাকেজ। ওপেনিং এ ব্লিস্টারিং নক খেলে দিবেন এবং যে উইকেট গুলোতে বলটা একটু থেমে আসে, বলটা গ্রিপ করে, ওনার স্লোয়ার গুলো কিন্তু খুব ইফেক্টিভ হয়। সো এরকম অলরাউন্ড পারফরম্যান্স আমরা এই যে পেস বোলিং অলরাউন্ডার যে খুঁজছি, এই শুধুমাত্র এক ওয়াশিংটন ফ্রিডমে দুইজন অজি পেস বোলিং অলরাউন্ডারের আমরা দেখা পেয়েছি এমএলসি তে। একজন হচ্ছে জ্যাক এডওয়ার্ডস আর একজন হচ্ছে মিচ ওয়েন। মিচ ওয়েন হচ্ছে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেন এবং এই এমএলসি তে ওয়াশিংটন ফ্রিডম ফাইনালে প্রসিড করার জন্য কিন্তু হোবার্ট হারিকেন্স জিএসএল এ জয়েন করতে পারেননি। আর জ্যাক এডওয়ার্ডস হচ্ছে সিডনি সিক্সার্সে খেলে থাকেন বেসিক্যালি। উনিও খুবই ভালো অলরাউন্ডার, কিন্তু জ্যাক এডওয়ার্ডস এর ব্যাটিংটা আরেকটু মানে ধীর স্থির, একটু টেকনিক্যাল বেশি আর কি। উনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, বাট বোলিং অ্যাসপেক্টে দুজন একই রকম, তাদের চেঞ্জ অফ পেস থাকবে, দুজনের হাইট ভালো, বাড়তি বাউন্স জেনারেট করতে পারেন। সো অস্ট্রেলিয়া তো আসলে লাক্সারি। আপনি দেখেন একই টাইপের পেস বোলিং অলরাউন্ডার তাদের ন্যাশনাল সেটআপে রয়েছে। ক্যামেরন গ্রিন রয়েছেন, মিচ মার্শ ছিলেন, এখন তিনি বোলিং করছেন ইনজুরির জন্য, ওয়েবস্টার রয়েছেন। পাশাপাশি আপনার পাইপলাইনে যদি এরকম মিচ ওয়েন তারপরে জ্যাক এডওয়ার্ডস এর মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষায় থাকে, তাহলে আপনি তো আসলে বুঝতে পারছেন তাদের মডার্ন ডে ক্রিকেটে কিন্তু অলরাউন্ডারদের দাপট সবসময় আমরা দেখে আসি। যে আসলে আপনি যদি বলেন যে একজন ব্যাটসম্যান একজন বোলারের জায়গায় যদি একজন অলরাউন্ডার হয়, সে কিন্তু বোথ এন্ডে মানে আপনি দলে 11 জন না, আপনি 22 জনকে খেলাতে পারবো। সো এটা কিন্তু সবাই ডেভেলপ করছে, হয়তো আমরা পিছিয়ে আছি এখানে। আমি একটা ম্যাচের কথা যদি বলি, এখানে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সাথে ম্যাচে মিচ ওয়েন কিন্তু ডাক মেরেছিলেন, 0 রান করেছিলেন ওপেনিং এ ব্যাট করে, কিন্তু উনি বল হাতে কিন্তু 4টা উইকেট নিয়ে ব্যালেন্স করে দিয়েছেন। সো এইগুলি হচ্ছে অলরাউন্ডার থাকার সুফল। আমি যদি বলি যে আজকে ফাইনালে যখন টার্গেটটা চেস করতে নামলেন ওয়াশিংটন ফ্রিডমের ব্যাটাররা, তারা কিন্তু 0 রানে 2 উইকেট হারিয়ে ফেলে, ঠিক আছে। এবং তার মধ্যে মিচ ওয়েন উনি আজকে রান করতে পারেন, উনি কিন্তু বিগ ব্যাশ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন, আজকে উনি দুর্ভাগ্যবশত রান করতে পারেনি। এবং আন্দ্রেস হাউস, যেটা ইউএস এর উইকেট কিপার ব্যাটার, উনি আউট হয়ে যান 10 বোল্টের ওভারে।
এই যে জ্যাক এডওয়ার্ডস, উনি কিন্তু এই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলেন রাচিন রবীন্দ্রের সাথে, 0 রানে 2 উইকেট পড়ে গেছে। তারপর আপনি স্কিলের মানে জায়গাটা দেখেন আর কি, যে এরকম প্রেসার সিচুয়েশন জ্যাক এডওয়ার্ডস অজি সেটআপে তেমন পরিচিত নামও না, সেই জায়গায় এত কম অভিজ্ঞতা নিয়ে বাইরের দেশের একটা লিগে ফাইনালে এরকম একটা মোমেন্ট কাউন্টার অ্যাটাক করে, এবং একটা পর্যায়ে কিন্তু ওয়াশিংটন ফ্রিডম 8 ওভারে 80 odd for 2 ছিল, 0 for 2 থেকে ফার্স্ট ওভারে, এবং এই টোটাল মানে অ্যাপ্রোচটাই কিন্তু এসেছিল জ্যাক এডওয়ার্ডস এর পক্ষ থেকে। তো আমরা সেটা এখনো চিন্তা করতে পারি না, আমরা চিন্তাই করতে পারি না। তো আসলে আমাদের অনেক কাজ করার, সাহসী ক্রিকেট খেলার দরকার। এই যে এই লিগগুলো নিয়ে আমাদের কথা বলার এটাই কারণ, যে চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেশের ক্রিকেটে ঘাটতিগুলো কোথায় রয়েছে সেটা একটু দেখানো, পাশাপাশি বাইরের দেশে থেকে আমরা কতটুকু এখনো পিছিয়ে আছি, তারা কিভাবে অ্যাপ্রোচ করছে, তাদের পারফরমেন্স দেখলে আসলে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা একটু মানে অন্য টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই প্রতীক ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে টুর্নামেন্টটা যেটা নিয়ে আমরা কথা বলছি মেজর লিগে, এখানে অলরেডি টপ ক্লাস ব্যাটসম্যান কিংবা প্লেয়াররা খেলছে, জি, এছাড়া অলরেডি নাম করা কোচেরা এখানে কোচিং দিচ্ছেন, এবং আমি যদি ভুল না করি সেটা হচ্ছে এসএ টি20, তারপরে হচ্ছে আইএল টি20, মেজর লিগ, পিএসএল, মোরাল, এই সবগুলো টুর্নামেন্টে কিন্তু বিপিএল এর পরে শুরু হয়। তো এই টুর্নামেন্ট গুলা বিপিএল এর পরে শুরু হওয়ার পরেও যে লেভেলে খেলা হচ্ছে, যে ডেভেলপমেন্ট তাদের আমরা টুর্নামেন্ট গুলাতে দেখেছি, ওই জায়গায় আমরা কেন যেতে পারিনি? কিংবা আপনার কাছে কি মনে হয় যে আমরা যদি মানে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি যে আসলে আমাদের এক্সপেকটেশন ছিল যে বিপিএল ও আইপিএল না হোক, এই টুর্নামেন্ট গুলোর মতো একটা স্ট্যান্ডার্ড একটা অ্যাপ্রোচে খেলা হোক কিংবা ভালো রানের খেলা হোক, কিন্তু ওই লেভেলের না প্লেয়াররা আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন না, ভালো কোচ আসছেন এখানে, তো দুর্বলতা কোথায়? আমরা কিন্তু একসময় ভাবতাম যে আইপিএল এর পরে বিপিএল, এরকম কিন্তু একটা কথা ছিল। এখন হয়তো শেষের দিক ফার্স্টের একটা দুইটা সিজনে আমরা ওটাও একটা কম্পারিজনের জায়গায় নিয়ে আসতে, এখন তো শেষের দিক থেকে 1-2 নম্বরে আমরা হয়তো এলপিএল এর আগে হয়তো বা এলপিএল বাদে সবগুলো ইয়ের থেকে আমরা পিছিয়ে রয়েছি। আচ্ছা, এখন যদি আমি বলি এখানে বেশ কিছু কারণ আমরা আসলে দেখতে পারি। একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা। আপনি একটা টি20 টুর্নামেন্টে, যেহেতু আমরা কিন্তু, আমি সব সময় বলে থাকি, ক্রিকেটীয় মেধায় কিন্তু আমরা ভারত পাকিস্তানের থেকে পিছিয়ে। আপনার সেটা ম্যানেজমেন্টের কথা বলেন, আপনি অন্যান্য যেটাই বলেন, আমাদের ক্রিকেটীয় মেধাটাই একটু কম। তো মেধা কম থাকা তো দোষের কিছু না, আপনি সেভাবে নিজেকে নার্চার করবেন, আপনি সেভাবে চর্চা করবেন, পরবর্তীতে আপনি ফলাফল পাবেন। তো যেহেতু আমাদের লোকাল টি20 প্লেয়ারের সংখ্যা খুব একটা বেশি নয়, তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজির সংখ্যাতে কিছুটা কমাতে পারি, 5টা করতে পারি, 4টা করেই হয়তো কম্পিটিটিভ একটা 4টা করতে পারি, 4টা যদি খুব কম থাকে 5টা উড বি মোর দেন এনাফ বাংলাদেশের কম্পিট করার জন্য। হ্যাঁ, সেখানে আমরা লাস্ট সিজনে 7টা টিম খেলিয়েছি, অবশ্যই আপনার কোয়ালিটি ওখানে ফল করেছে। আরেকটা হচ্ছে ক্যালেন্ডার ইস্যু, যেই সময় আমরা বিপিএলটা আয়োজন করছি ওই সময় পৃথিবীর বাদবাকি লিগগুলো আয়োজিত হচ্ছে, কিংবা হয়তো ইন্টারন্যাশনাল বড় কোনো চলছে কোনো না কোনো টুর্নামেন্ট চলে। এই যে এসএ টি20, আইএল টি20, বিগ ব্যাশ, সাইমালটেনিয়াসলি 3টা টুর্নামেন্ট চলছে, সাথে আমরা বিপিএল অ্যারেঞ্জ করছি। এখন আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলোর ক্ষেত্রে কিছু তো আমাদের দুর্নামও রয়েছে, পেমেন্ট ইস্যু থেকে শুরু করে প্লেয়াররা ধরেন একই সাথে দুটো জায়গা থেকে অফার পেলে তো আমরা সহসা আনতে পারি না, এটা তো ফ্যাক্ট। তো যেহেতু মানে আপনার এই লিগ গুলো অ্যারেঞ্জ করার উদ্দেশ্য কি, লোকাল প্লেয়ার উঠে আসবে। তো লোকাল প্লেয়ার যদি আপনার ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার না করে, একই মাঠে ক্রিকেট না খেলে, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ অ্যারেঞ্জিং দিস সর্ট অফ টুর্নামেন্টস? কিছু রুলস এন্ড রেগুলেশন আমার কাছে কেন জানি মনে হয় যে রাখা যেতে পারে কিনা। যে দেখা যাচ্ছে আমরা রিসেন্ট টাইমে যেটা দেখে এসেছি, গত বিপিএল এর কথাও যদি আপনি বলেন, যে 2-3টা টিম কিন্তু খুবই স্ট্রং টিম ক্রিয়েট করে, বাকি টিমগুলোর অবস্থা খুবই নাজুক। যদি আমরা বলি যে ম্যাচ শুরু হওয়ার পরের কথা তো আমরা পরে বলি, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে যখন আমরা 11 কিংবা আমরা স্কোয়াড দেখি, তখনই ভেবে নেই যে আসলে খেলার দরকার কি, ও তো জিতেই যাবে, কারণ প্লেয়ারের লাইন আপ দেখলে কিন্তু বোঝা যায়। এই জন্য আমি বলছি যে দলের সংখ্যা কমিয়ে আনা, সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেক ইভেন হবে। আপনি যদি এমএলসি তে দেখেন, এখানে তো অনেকগুলো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রয়েছে, আপনি টেক্সাস সুপার কিংস বলেন, আপনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স বলেন, এমআই নিউ ইয়র্ক বলেন, তার তো সবার আইপিএল ও টিম রয়েছে। অবশ্যই। তো এখানে চাইলে আইপিএল এর আরো 2-একটা ফ্র্যাঞ্চাইজি আসতে পারতো না? আসতে তো পারতো, সেটা নিয়ে কথা হচ্ছে
আমরা আচ্ছা না, আমি এমএলসির ক্ষেত্রে বলছি, মানে যে কোয়ালিটির কথা যেহেতু এসেছে, তো চাইলে তো তারাও টিম বাড়াতে পারতো। অবশ্যই টিম কেন বাড়ায়নি? কারণ ইউএসএ এখনো সেই পর্যায়ে যায়নি যে এতগুলো লোকাল প্লেয়ার তারা বিভিন্ন টিমে প্রোভাইড করবে। মানে 6 জন কি 5 জন, যেটা আসলে মানে বাধ্যতামূলক, ওটাও হয়তো কোটাটা ফিল আপ করা কষ্টসাধ্য হয়ে যাবে। বেঞ্চে একটা ভালো স্ট্রং জায়গা তো থাকতে হবে। হ্যাঁ, তো এটাই বলছি, আপনি জানলে অবাক হবেন, সিয়াটর কাছে অ্যারন জোন্স কিন্তু এবার অধিকাংশ সময় সাইড লাইনে কাটিয়েছে। আপনি কোয়ালিটিটা দেখেন, শাহিন জাহাঙ্গীর সিয়াটর কাছে কিপার ব্যাটার ছিলেন, উনি কিন্তু ইউএসএ টি20 সেটআপে অতটা নিয়মিত না, কিন্তু যেহেতু উনি পারফর্ম করেছেন, শাহিন জাহাঙ্গীর আপনার অ্যারন জোন্সকে কিন্তু সাইড লাইনে বসতে হয়েছে। আপনি বিপিএল এরকম কোন ঘটনা দেখবেন ন্যাশনাল টিম প্লেয়ার সাইড লাইনে বসে রয়েছে? দিস আর দ্য ইন্ডিকেশনস যে কোন কোন জায়গায় কম্পিটিশনের জায়গাটা বাইরের লিগগুলো আগিয়ে যাচ্ছে আমাদের থেকে। তো এগুলো আসলে একটু খেয়াল রাখা। আমরা আশা করি যে আমাদের বিপিএল এও এরকম ভালো ফ্র্যাঞ্চাইজিরা আসুক, বিপিএল ও ভালো হোক এবং বাংলাদেশে ক্রিকেট আগায় যায়। হ্যাঁ, নিতান্ত যদি ধরেন বাইরে থেকে ফ্র্যাঞ্চাইজি আমরা নাও আনতে পারি, ফ্র্যাঞ্চাইজির সংখ্যা যদি কমানো যায়, আমরা ধরেন বলতে পারি কিন্তু যে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স আর ওদিকে খুলনা টাইগার্স, এই তিনটা টিম কিন্তু বেশ ভালো, 3-4 সিজন তাদের রেপুটেশনও ভালো, কোনো পেমেন্ট ইস্যু নেই, অনেকদিন ধরেই আছেন তারা বিপিএল এর সাথে। এর পাশাপাশি আর যদি একটা দুইটা টিম জাস্ট অ্যাড করা যায়, আমার মনে হয় একটা দুইটা সিজন আগেও কিন্তু ঢাকা ডায়নামিক্সও কিন্তু বেশ ভালো পজিশনে ছিল। এবার আমরা দেখেছি যে ওয়ালটন তাদেরকে স্পন্সর করে ক্যাপিটালস নামে তারা খেলছেন, কিন্তু ওই পারফরম্যান্সটা আমরা তাদের কাছ থেকে দেখিনি। এখন দল গোছানোতে তাদের বেশ কিছু প্রবলেম ছিল, টিম সিলেকশনও কিছু ইস্যু রয়েছে। এই যে এই ইস্যুগুলোই আসলে আমি দেখতে চাচ্ছি না। বিশেষ করে লোকাল প্লেয়ার যেমন ছিলেন সাব্বির রহমান ছিলেন, হাবিবুর রহমান সোহান ছিলেন, তাদের মতো প্লেয়ারকে আসলে এই জাতীয় টুর্নামেন্টে আরো বেশি সুযোগ দিতে হবে। ইউএসএ যেটা করছে, তারা কিন্তু লোকাল ক্রিকেটারদের টিমটা এমন ভাবে সেট করা হচ্ছে, আপনি যদি সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এর খেলা দেখেন, প্রতি ম্যাচে হাসান খান, সঞ্জয় কৃষ্ণমূর্তি কিন্তু তাদের মিডল অর্ডারের মানে একদম কেন্দ্রে থাকছে। ইউএসএ এর দুজন ব্যাটার, তাদেরকে ওইভাবে প্র্যাকটিসের মধ্যেই রাখতে সার্কিটে যখনই আসা হয় তারা যেন ওই কম্বিনেশন নিয়ে আগাতে পারে। আমরা কিন্তু অনেক হাসাহাসি করছিলাম এবার ঢাকা ক্যাপিটালসে একজন অলরাউন্ডারকে খেলা নেয় বিপিএল, শুভম রাঞ্জানে, ওনার অ্যাবিলিটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। আপনি এবার এমএলসি তে ওনার পারফরমেন্স দেখেন, দুর্ধর্ষ ব্যাটিং করেছেন উনি, টেক্সাস সুপার কিংস এর হয়ে ব্যাটিং করেছেন, উনি নাম্বার 4 নাম্বার 5 এরকম পজিশনে ব্যাট করেছেন এবং টেক্সাস কিংস উনি একা হাতে 2 থেকে 3টা ম্যাচ জিতেছেন। তাহলে এই যে স্পেস দেওয়া, আমি যে সেই কথাটা বারে বারে বলছি যে জিএসএল এ কেন আমরা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো প্লেয়ারদেরকে প্রপার স্পেসটা দিচ্ছে না, তাদেরকে ফ্লারিশ করার সুযোগ দিচ্ছে না। তো ওই হারলাম ম্যাচ, জিএসএল জিতে কি হবে? সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে ক্রিকেট যদি না আগায়, জিএসএল এর একটা দুটো শিরোপা, একটা ফাইনাল বেশি খেলে তো কোনো পয়েন্ট নেই। দেশের ক্রিকেটকে আগাতে হলে আপনাকে একটু বৃহত্তর স্বার্থে চিন্তা করতেই হবে। আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল মেজর লিগ সিজন 3 এবং বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে বাংলাদেশের চিন্তা ভাবনা। দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব। আমাদের সাথে থাকবেন, বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।